তো আজকের ক্লাসের আমাদের লাস্ট আলোচনা ভারতবর্ষের মৃত্তিকাটা নিয়ে আমি কি পড়তে হবে তোমাদের, অ্যাকচুয়ালি সেটাই আমি বলবো। তো মৃত্তিকা, সয়েলস অফ ইন্ডিয়া, প্রথমে আমরা দেখছি যে ক্লাসিফিকেশন অফ সয়েল, যেটা আইসিএআর, অর্থাৎ আইসিআর এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ভারতের যে কৃষি গবেষণা বিভাগ, তারা 1953-তে অল ইন্ডিয়া সয়েল সার্ভে কমিটি গঠন করেছিল। তো এই কমিটির আলোচনার ভিত্তিতে, বিভিন্ন বিষয়ে গবেষণার ভিত্তিতে তারা ভারতবর্ষের যে মাটি, সেই মাটিটাকে তারা 8 ভাগে ভাগ করেছেন। অ্যালুভিয়াল সয়েল বা পলি মাটি, ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা বা রেড সয়েল, ল্যাটেরাইট সয়েল রয়েছে। তারপরে অ্যারিড অ্যান্ড ডিজার্ট সয়েল রয়েছে। তারপরে রয়েছে ফরেস্ট মাউন্টেন সয়েল, স্যালাইন অ্যালকালাইন সয়েল, পিটি অ্যান্ড মার্সি সয়েল, এই সয়েলগুলো রয়েছে। তো এই প্রসঙ্গক্রমে এই আইসিএআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, তো তাদের সম্পর্কে একটু জেনে নাও তোমরা। এর যে সদর দপ্তর বা হেডকোয়ার্টার, সেটা কিন্তু দিল্লিতে অবস্থিত, এবং ভারতের যে মাটি গবেষণাগার, সেটা উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে। আর আইসিআর যে ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং, তার যে সদর দপ্তর, সেটা মহারাষ্ট্রের নাগপুরে রয়েছে। এবারে আমরা ভারতবর্ষের যে বিভিন্ন মৃত্তিকাগুলো এক এক করে আমি আলোচনা করার চেষ্টা করছি। দেখো, ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের মৃত্তিকা আমরা দেখতে পাচ্ছি এখানে। যেমন এই জায়গাগুলোতে রয়েছে মিডিয়াম ব্ল্যাক সয়েল, তারপরে এই রেড সয়েল, লাল কালারের যেগুলো রয়েছে রেড সয়েল, তো এরকম বিষয়গুলো রয়েছে। সাদা কালারের যেটা স্যালো ব্ল্যাক সয়েল, এরকম বিভিন্ন মৃত্তিকা বিভিন্ন জায়গাতে কিন্তু রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে। যেমন পাললিক মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, এরকম বিভিন্ন মৃত্তিকা বিভিন্ন জায়গাতে রয়েছে। তো এই মৃত্তিকাগুলো সম্পর্কে তোমাদের ভালো করে ডিটেলস পড়তে হবে। প্রথমে যেটা রয়েছে অ্যালুভিয়াল সয়েল। তো অ্যালুভিয়াল সয়েল বা পলি মৃত্তিকা, যেটা পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে পলি সঞ্চয়ের ফলে কিন্তু এটা সৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু একটা বলা যেতে পারে ইমেচুয়ার সয়েল বা অপরিণত মৃত্তিকা। এবং যেহেতু সব পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়, তো তার জন্য সেটাকে আমরা ডিপোজিশনাল সয়েল বা সঞ্চয়জাত মাটি বলতে পারি, একটা অপরিণত সঞ্চয়জাত মাটি বলতে পারি। ভারতবর্ষের ক্ষেত্রে মূলত সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র যে সমভূমি রয়েছে, দক্ষিণ ভারতের যে নদী অববাহিকাগুলো রয়েছে এবং উপকূলীয় সমভূমি রয়েছে, সেখানে মূলত এই ধরনের সয়েলগুলো লক্ষ্য করা যায়। ভারতের ক্ষেত্রে যে রিজিওনাল ডিস্ট্রিবিউশন, ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র প্লেন, রিভার বেসিন অফ সাউথ ইন্ডিয়া, কোস্টাল প্লেনে রয়েছে। টোটাল এরিয়া যেটা রয়েছে 15 লাখ স্কোয়ার কিলোমিটার। সব থেকে বেশি কিন্তু এই মাটিটাই রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে বলা চলে আর কি। দেশের 45.6% এলাকা কিন্তু পলি মাটির অধীনে রয়েছে। তো যাই হোক, এটা আমরা অ্যালুভিয়াল সয়েলের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। পলি মাটি কৃষিক্ষেত্রে যথেষ্ট উপযোগী একটা মাটি বলা চলে, উর্বর মাটি। সব ধরনের ফসলই মূলত ভালো হয়। তো পলি মাটি অঞ্চল হচ্ছে ভারতের শস্য ভান্ডার। পলি মাটির দ্বারা গঠিত উত্তর ভারতের যে সমভূমি, সেটাকে আমরা হোয়াইট অ্যান্ড রাইস বাউল অফ ইন্ডিয়া বলে অভিহিত করে থাকি। অ্যালুভিয়াল সয়েল যেটা রয়েছে, অ্যালুভিয়াল সয়েলটা ডিফারেন্ট নামে কিন্তু আমরা দেখতে পাই ভারতবর্ষের বিভিন্ন জায়গার ক্ষেত্রে। তার মাটির বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন নামে পরিচিত হয়েছে। যেমন প্রথমত যে আমরা দেখতে পাচ্ছি খাদার, নদী তীরবর্তী যে নবীন পলিমাটি, সেটাকে খাদার বলা হয়। তারপরে যেটা রয়েছে ভাঙর, ভাঙরটা হচ্ছে নদী থেকে দূরবর্তী যে প্রাচীন পলিগঠিত যে মাটি, সেটাকে ভাঙর বলা হয়। পাঞ্জাবে এটাকে ধায়া বলা হয়, পাঞ্জাবে এটাকে ধায়া বলা হয়। তারপরে যেটা রয়েছে তোমার কঙ্কর, এটা হচ্ছে ভাঙর অঞ্চলে যে দানাযুক্ত মাটি, সেটাকে কঙ্কর বলা হয়। তারপরে রয়েছে ধানকার, উচ্চগঙ্গা সমভূমিতে যে জলভূমির মাটিটা, উচ্চগঙ্গা সমভূমিতে যে জলভূমির মাটিটা রয়েছে, সেটাকে ধানকার বলা হয়। ভাবর যেটা রয়েছে শিবালিক পর্বতের পাদদেশে, মূলত ভাবরটা নুড়ি বালি সমৃদ্ধ একটা মাটি বলা চলে। তারপরে রয়েছে ঘুটিং, উত্তরগঙ্গা সমভূমির বালি ও চুন মিশ্রিত পুরনো পলি মাটি, যেটা সেটা ঘুটিং নামে পরিচিত। তারপরে রয়েছে ভুর, উত্তরপ্রদেশের পশ্চিমাংশে এটা ভুর নামে পরিচিত মাটিটা। তো ভুর মাটিটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সূক্ষ্ম কণার বালি দ্বারা গঠিত এটা। এছাড়াও বিভিন্ন মাটিগুলো রয়েছে, পূর্ব পাঞ্জাব, উত্তর রাজস্থানের খাড়ধর্মী লবণাক্ত মাটিগুলোকে অনেক সময় উস্ফর, তারপরে কালার, এরকম নামে পরিচিত। কারিয়া, যেটা শুধুমাত্র কাশ্মীর উপত্যকায় লক্ষ্য করা যায়। কারিয়া এটা কাশ্মীর উপত্যকার যে লেক গুলো রয়েছে, ডাল, উলার, এইগুলো লেকে সঞ্চিত যে পলি মাটি, সেটা মূলত কারিয়া নামে পরিচিত। লোয়েস্ট মাটি, যেমন রাজস্থানের যে বায়ুবাহিত যে বালিপূর্ণ যে মাটি, সেটাকে আমরা লোয়েস্ট মাটি বলে থাকি। এবারে আমরা ব্ল্যাক সয়েল ব্যাপারটা একটু আলোচনা করি। ব্ল্যাক সয়েল,
বা কৃষ্ণ মৃত্তিকা, যেটা কার্পাস চাষের জন্য খুবই উপযুক্ত একটা মাটি বলা চলে। তো ব্যাসল্ট শিলায় গঠিত দাক্ষিণাত্যের এই কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলটা রয়েছে। তো এই ব্ল্যাক সয়েল বা রেগুর মৃত্তিকার রিজিওনাল ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এটা মূলত দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেটো বরাবর রয়েছে। এছাড়া ওয়েস্টার্ন পার্ট অফ মহারাষ্ট্র অ্যান্ড মধ্যপ্রদেশ, সাদার্ন পার্ট অফ গুজরাট, নর্দার্ন পার্ট অফ কর্ণাটক, তামিলনাড়ুতে রয়েছে। 5.5 লাখ স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে এটা রয়েছে। 17% এরিয়া ভারতবর্ষের ক্ষেত্রে এই কালো মাটির অধীন বলা চলে। তো যাই হোক, ব্ল্যাক সয়েল ব্যাপারটা আমরা দেখলাম, ছবিটা দেখতে পাচ্ছ ব্ল্যাক সয়েল। এবারে রেড সয়েল বা লোহিত মাটি রয়েছে। লোহিত মাটি গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে কিন্তু মূলত লাল মাটি দেখা যায়। এর এরিয়াটা হচ্ছে 3.5 লাখ স্কোয়ার কিলোমিটার, 11% এরিয়া অল ওভার ইন্ডিয়াতে রয়েছে। এবারে এই রিজিওনাল ডিস্ট্রিবিউশন গুলো যদি আমরা দেখি, আমরা দেখবো কর্ণাটক অ্যান্ড মহারাষ্ট্র, বাঁকুড়া অ্যান্ড বীরভূম অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে রয়েছে সাদার্ন পার্ট অফ উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, এই সমস্ত জায়গাগুলোতে মূলত এই ধরনের মাটিটা লক্ষ্য করা যায়, রেড সয়েলটা লক্ষ্য করা যায়। তো যাই হোক, রেড সয়েল ব্যাপারটা সাদার্ন প্লেটো বরাবরই লক্ষ্য করা যায়। ইট ইজ এ রেড কালার অ্যান্ড ইট ইজ নট এ ফার্টাইল অ্যাজ ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েলের মতো এটা উর্বর নয়। ল্যাটেরাইট সয়েল যে ব্যাপারটা রয়েছে, ল্যাটেরাইট শব্দটা ল্যাটিন একটা ওয়ার্ড, লেটার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ইট, এবং ল্যাটেরাইট কথাটা প্রথম ব্যবহার করেছিলেন বুকানন 1810। রিজিওনাল ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি, পূর্বঘাট মাউন্টেন রিজিয়নে রয়েছে, তারপরে রাজমহল মাউন্টেনে রয়েছে, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ রয়েছে, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনে রয়েছে। এটা টোটাল এরিয়াটা হচ্ছে 2.50 লাখ স্কোয়ার কিলোমিটার, টোটাল 8% এরিয়া ইন্ডিয়ার ক্ষেত্রে এটা এর অধীনে রয়েছে। এবারে আরো কিছু সয়েল রয়েছে। ল্যাটেরাইট সয়েল তো আলোচনা করলাম। রিড অ্যান্ড ডিজার্ট সয়েল, যেটা শুষ্ক মরুভূমি মৃত্তিকা। মরুভূমি অঞ্চলে মূলত লবণাক্ত মৃত্তিকা বা স্যালাইন একটা সয়েল লক্ষ্য করা যায়। মরুভূমির মৃত্তিকাটা মূলত থর রিজার্ভ অফ রাজস্থান, রাজস্থানের থর মরুভূমি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটে লক্ষ্য করা যায়। 1.42 লাখ কিলোমিটার, 4.32% এরিয়া জুড়ে রয়েছে। এবারে যেটা দেখতে পাচ্ছ, ফরেস্ট অ্যান্ড মাউন্টেন সয়েল। ফরেস্ট অ্যান্ড মাউন্টেন সয়েল অর্থাৎ অরণ্য পার্বত্য মৃত্তিকা। ভারতের বিভিন্ন পার্বত্য অঞ্চলে নানা বৃক্ষের বনভূমি রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের একটা মৃত্তিকা সৃষ্টি হয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে ফরেস্ট অ্যান্ড মাউন্টেন সয়েলটা লক্ষ্য করা যায় হিমালয়ান মাউন্টেন রিজন অ্যান্ড নীলগিরি অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট রিজনে। টোটাল এরিয়া of forest and mountain soil is 2.85 lakh square kilometer, 8.7% area of India রয়েছে। এবারে আমরা নেক্সট স্যালাইন অ্যান্ড অ্যালকালাইন সয়েল এর রিজিওনাল ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন পার্ট, মহারাষ্ট্র এই এলাকাতে রয়েছে, এবং টোটাল এরিয়া অফ স্যালাইন অ্যান্ড অ্যালকালাইন সয়েল ইজ 68,000 স্কোয়ার মিটার, এবং যেটা 2.1% এরিয়া দখল করে রয়েছে স্যালাইন সয়েল, অর্থাৎ এটা হচ্ছে লবণাক্ত মৃত্তিকা, আর অ্যালকালাইন সয়েল যেটা, সেটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা। তো যাই হোক, লবণাক্ত মৃত্তিকায় প্রচুর লবণ থাকার জন্য এখানকার মাটি, প্রচুর লবণ থাকার জন্য উদ্ভিদ মাটি থেকে কিন্তু প্রয়োজনীয় জলটা কিন্তু কালেক্ট করতে পারে না। তাই এই প্রকার মৃত্তিকাকে ফিজিওলজিক্যালি ড্রাই সয়েল বা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। এবং এই মাটিতে যে উদ্ভিদগুলো থাকে, তো তারা কিন্তু নিউম্যাটাফোরটা একদম মাটির উপরে উঠিয়ে দেয়, বা শ্বাসমূল যেটাকে আমরা বলি, সেটা কিন্তু উপরের দিকে উঠিয়ে দেয়। যাই হোক, স্যালাইন অ্যালকালাইন সয়েল নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা পিটি অ্যান্ড মার্সি সয়েল, যেটা পিট এবং জলাভূমি মৃত্তিকা, মূলত ওয়েটল্যান্ড অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আর্দ্রতাযুক্ত অঞ্চলে কিন্তু মূলত জৈব পদার্থের যে কম্পোস্ট, সেটা কিন্তু খুবই বেশি মাত্রায় লক্ষ্য করা যায় বলা চলে। তো তার জন্য কিন্তু এই ধরনের পিটি অ্যান্ড মার্সি সয়েল গুলো সৃষ্টি হয়। এবং এই পিট এবং জলাভূমি অঞ্চলের যে মাটি, সেটা কিন্তু এটাকে হাইড্রোমরফিক মাটিও বলা হয়। তো যাই হোক, টোটাল এরিয়া হচ্ছে 71,000 স্কোয়ার কিলোমিটার, 2.17% এরিয়া। রিজিওনাল ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি, কেরালা, উড়িষ্যা, তামিলনাড়ু, উত্তরাখণ্ডে কিন্তু এই ধরনের পিটি অ্যান্ড মার্সি সয়েলটা লক্ষ্য করা যায়, পিটি অ্যান্ড মার্সি সয়েল। তাহলে সয়েল ইজ লাইফ, মৃত্তিকা হচ্ছে জীবন। কনজার্ভ, আমরা সংরক্ষণ করতে হবে। সয়েল কনজারভেশনের ডিফারেন্ট মেথড রয়েছে, কন্ট্রোল ফার্মিং,
মালচিং করে করতে পারি, অ্যাফরেস্টেশন রিফরেস্টেশন করে আমরা করতে পারি, কন্ট্রোলড গ্রেজিং করে আমরা করতে পারি, কনস্ট্রাকশন অফ ড্যামস অ্যান্ড ব্যারেজ করে করতে পারি, ক্রপ রোটেশন শস্যাবর্তনের মাধ্যমে করতে পারি। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আমরা সয়েল অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করলাম। তোমরা আজকের আলোচনাগুলো সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, শুনতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, তাহলে আমার সুবিধা হয়। শোনা গেছে, বোঝা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমাদের কাজ যেটা, হ্যাঁ বলি স্যার, এই যেগুলো আমরা ভারতের পড়ছি সয়েল, ওয়েস্ট বেঙ্গলেরও পড়ে নিতে হবে তো নাকি? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের পড়ে নিতে হবে, যেহেতু ভারতের আছে ওয়েস্ট বেঙ্গল তো অবশ্যই পড়তে হবে। আমি ক্লাসে সময় থাকলে আমি আলোচনা করে দিতাম, একদিনে যদি আমি শুধু সয়েলটা আলোচনা করতাম, ভারত তারপরে পশ্চিমবঙ্গ এইভাবে ধাপে ধাপে আলোচনা করতাম, কিন্তু একসাথে তো অতক্ষণ ধরে ক্লাস নেওয়া সম্ভব না। তো যাই হোক, তোমরা নোটস গুলো আমি পাঠিয়ে দেবো, ভারত পশ্চিমবঙ্গ সবগুলো নোটস আমি পাঠিয়ে দেবো, তোমরা বাড়িতে পড়ে নেবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে 3টে বিষয় ভালো করে পড়া। আগামী সোমবারের দিন এই 3টে বিষয়ের উপর মক টেস্ট নেওয়া হবে। কি কি? রিভার্স অফ ইন্ডিয়া, ক্লাইমেটস অফ ইন্ডিয়া, সয়েল অফ ইন্ডিয়া, এর সাথে ওয়েস্ট বেঙ্গলের পার্টের সমস্ত এই চ্যাপ্টার গুলো পড়বে। ঠিক আছে, তাহলে আর কিছু বলার থাকলে বলো তোমরা যারা রয়েছে অনলাইন ক্লাসে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে দোষারোপ বলো। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল গুলো আমি গ্রুপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের গুলো গ্রুপে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।